আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত নবম পে কমিশন গঠন করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই পে কমিশন গঠন করেছে। পে কমিশন ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। গতকালকে অর্থ উপদেষ্টা একটা অনলাইন পোর্টালে বলেছিলেন যে 2026 সালের প্রথম দিকে পে স্কেল বা পে কমিশন কার্যকর করা হবে এবং ডিসেম্বর মাসে যে বাজেট সংশোধন করা হবে সেখানে বরাদ্দ রাখা হবে। অর্থাৎ নতুন সরকার আসার আগেই আশা করা যায় এই পে কমিশন তথা পে স্কেল কার্যকর হবে। তবে আজকে 1 অক্টোবর থেকে পে কমিশন সকল ধরনের নাগরিক থেকে মতামত এই পে কমিশনের উপর কেমন পে স্কেল হওয়া উচিত তার উপর মতামত আহ্বান করেছেন। এই মতামতটা অনলাইনে নেওয়া হবে। আমরা আসলে যারা সরকারি চাকরিজীবী আমরা সরকারের কাছে বিভিন্ন সময় আন্দোলনের মাধ্যমে, স্মারকলিপি, মানববন্ধন অথবা চিঠি লেখার মাধ্যমে আমাদের মতামত দিয়ে থাকি। তো এখানে পে কমিশন খুব সুন্দর একটা প্রক্রিয়া দিয়েছে যে আমরা নিজেরাও আমাদের কেমন পে স্কেল হওয়া উচিত সেই মতামতটা আমরা এখন অতি সহজে তাদের কাছে পৌঁছাতে পারি। অনেক সময় আমাদের আন্দোলন সংগ্রামের যে বিষয়গুলা সঠিকভাবে কর্তৃপক্ষের কাছে যায় না, তো এখানে আমরা খুব সহজেই কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের এই মতামতটা দিতে পারবো এবং তারা এটা আমলে নিয়েই একটা নতুন পে কমিশন তথা পে স্কেল ঘোষণা করবেন। তো এই কাজটা কিভাবে করবেন আমি সেটা আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন পে কমিশন। এই যে পে কমিশন লিখতে চলে আসছে, আমি পে কমিশন লিখলাম, একটু অপেক্ষা করে। এই যে পে কমিশন লেখার পর এখানে জাতীয় বেতন কমিশন 2025 এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার জাতীয় বেতন কমিশনের মূল ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আসলে এই যে স্ক্রল হতেছে জাতীয় বেতন স্কেল 2025 সংক্রান্ত সকল প্রশ্নমালা আগামী 15/10/2025 তারিখ পর্যন্ত উপরের মেনু এবং নিচের প্যানেলে পাওয়া যাবে। এর উপরের মেনু হচ্ছে এটা, নিচের প্যানেল হচ্ছে এইটা। সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সরকারি প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন বা সমিতি। তো আমি সরকারি চাকরিজীবী যেহেতু আমি এখানেই ক্লিক করবো। আর আমি অবশ্যই সকল চাকরিজীবীকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের মতামতটা এখানে দিবেন। আর এখানে মতামত যেহেতু চেয়েছে পে কমিশনে চেয়েছে তাহলে এটার গুরুত্ব আছে। তো এখানে এসে আপনি প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, এরপর শুরু করুন। এরপরে এখানে এসে আপনি আপনার আবার বিভাগ আপনি সিলেক্ট করবেন। এখানে এসে আপনি আপনার নাম লিখবেন। তো ইতিমধ্যে আসলে আমি আমার মতামতটা দিয়েছি, আমার মতামতটা সাবমিট করেছে, এখানে আমার নাম আসতেছে। তো আমি এখন অন্য একজনের নামে একটা মতামত দিয়ে দেখাচ্ছি, সেও সরকারি চাকরিজীবী। ঠিক আছে, তার নাম দিলাম, আমি পদবি দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচার, একটা ইমেল আইডি, আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে অফিসটা হচ্ছে সে যে স্কুলে বা সে উপজেলা শিক্ষা অফিস হতে পারে অথবা নিজের স্কুল হতে পারে, আপনি আপনার যে অফিসে চাকরি করেন সেই অফিসে নাম দিয়ে দিবেন আপনি। আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম। এরপর একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটা। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে বয়স কতর মধ্যে, এই যে এখানে বয়সটা দিয়ে দিবেন, আপনার যেখানে বয়স যত অর্থাৎ এই যে আমি বয়সটা দিয়ে দিলাম। এখানে বয়সটা দিয়ে দিলাম, প্রতিষ্ঠানের ধরন, এগুলো আপনি চাকরির মেয়াদ কত বছর, 5 থেকে 10 বছরের মধ্যে। গ্রেড, গ্রেড হচ্ছে কততম গ্রেড আছে এটা আপনার দিয়ে দিলাম। 13তম গ্রেড, আপনি কোথায় চাকরি করেন, ইউনিয়ন, হ্যাঁ ইউনিয়ন পর্যায়ে চাকরি করেন, তাহলে এখানে আপনি এরপর দিলেন। এরপর আপনার মূল বেতন কত, 15,500, মূল বেতন দিয়ে দিলাম।
মূল বেতন দিয়ে দিলাম। প্রাপ্ত মূল বেতনে আপনার প্রয়োজনীয় মাসিক খরচ মেটাতে থেকে যথেষ্ট না, না যথেষ্ট না। তাহলে আপনি যদি উত্তর না ব্র্যাকেটে দেওয়া আছে যথেষ্ট না হয়, তবে আপনি কত শতাংশ বেতন বৃদ্ধি করাকে যথাযথ বলে মনে করেন? আমাদের যেহেতু দীর্ঘ 10 বছর পরে পে কমিশন হয়েছে, তো এখানে আমরা দুইটা পে স্কেল পাওয়ার কথা, সেখানে আমরা এখন পাচ্ছি একটা। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের 80%-এর উপর পারলে আরো বেশি হতো। আপনার গড় মাসিক ব্যয় কথা, যেহেতু 6 সদস্য বিশিষ্ট পরিবার, আমার খাওয়ার খরচ আছে 18,000 টাকা, খাদ্য পানীয় বাসা ভাড়া আমার হচ্ছে 8,000 টাকা, যেহেতু গ্রামে থাকি ইউটিলিটি বিল ধরলাম আমি 2500 টাকা, চিকিৎসা ব্যয় ধরলাম 6 সদস্য বিশিষ্ট মা বাবা সহ যেহেতু 10,000 টাকা, শিক্ষা ভাতা, শিক্ষা ও শিক্ষা উপকরণ 5,000 টাকা, যাতায়াত ধরলাম আমি 5,000 টাকা, আমার এবং আমার অন্যান্য ব্যয় আছে 7,000 টাকা। হুম এই হচ্ছে আমার মাসিক ব্যয়। এই হলে মোটামুটি আমি গ্রামে থেকে একটা পরিবার চালাতে পারবো। তো বিদ্যমান 20টি গ্রেড আপনি কি সমর্থন করেন? না, মোটেও না, আমি সমর্থন করি না। তাহলে এখানে উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কতটি হওয়া উচিত? 12টি হওয়া উচিত। এটা সপক্ষে একটা যুক্তি দিতে হবে, আপনি কেন 12টি মনে করেন? তো আমি মনে করি নিচের গ্রেডগুলো আসলে খুবই কি মানে আপনার ব্যবধানটা খুবই কম, এবং এতে বেতন বৈষম্য বৃদ্ধি পায়। দেখা যায় যে 10 থেকে 11তম গ্রেডে মাত্র 200-300 করে পার্থক্য এক একটাতে, অথচ 1 থেকে 10 পর্যন্ত এখানে প্রায় 66,000 টাকা পার্থক্য। তো এটা আমি আমার মতামতটা দিয়ে দিচ্ছি। স্পেশালি 11 থেকে 20 গ্রেড, এখানে বেতনটা খুবই কি পার্থক্য কম। হুম, ঠিক আছে, এটার ফলে কি হয়? ডিসপারিটি, অর্থাৎ বেতন বৈষম্যটা হয়। তো বেতন বৈষম্য হওয়ার কারণে তো সমস্যা হয় তখন। প্রস্তাবিত বেতন স্কেলের সর্বনিম্ন সর্বোচ্চ মূল বেতনের আনুপাতিক কি হওয়া উচিত বলে মনে করেন? তো এখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হচ্ছে 1:4, এখানে দেওয়া আছে 1:8, 10, 12। তো আমি আন্তর্জাতিক মানদণ্ডটাই দেব 1:4, আপনি 1:4 দিবেন। বিদ্যমান বেতন কাঠামো কি ধরনের অসঙ্গতি রয়েছে বলে আপনি মনে করেন? এখানে টাইম স্কেল সিলেকশন গ্রেড, আর আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা 2008 সাল থেকে মূলত কোনো টাইম স্কেল তো নাই, এখন সিলেকশন গ্রেড নাই, আমাদের উচ্চতর গ্রেড আছে, আমরা উচ্চতর গ্রেড পাচ্ছি না। তো মূলত এখানে সমস্যা সবগুলাই। তো আমি ওটা দিলাম। আপনি কি মনে করেন মূল বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট হার যথাযথ? হ্যাঁ, কত গ্রেড গ্রেড 6 থেকে 20 এর জন্য 5% বৃদ্ধি না, এটা মূলত ইনফ্লেশন অনুযায়ী করা উচিত। তো আমি তবে এখানে 10% দিলাম এটা, তারপরে এখানে হা দিলাম, এখানে হা দিলাম, এখানে হা দিলাম। আপনি যেটা আপনার জন্য প্রযোজ্য আপনি সেটা দিবেন। এখানে অটো 10%। মূল বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট কোন ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করেন? এটা মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে, ইনফ্লেশন যত হবে তার সাথে সমন্বয় করে করা হবে। আপনার পরিবার খানার 6 সদস্যের মধ্যে বর্তমান সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত বলে মনে করেন? 35,000 টাকা। 35,000 টাকা সর্বনিম্ন। 12তম গ্রেড করলেও 35,000, 20তম গ্রেড করলেও সর্বনিম্ন 35,000, 16 গ্রেড করলে সর্বনিম্ন যেন 35,000 টাকা হয়। সকল কর্মচারীদের জন্য কি একই হারে বেতন বৃদ্ধি সমর্থন করেন? না, এটা একই হারে না, এটা হচ্ছে কি হবে সকল গ্রেডের জন্য, তবে নিম্ন গ্রেডের জন্য বেশি যাবে 11 থেকে 20, নিম্ন গ্রেডটা হচ্ছে 11 থেকে 20। আপনি কি বর্তমানে রেশনের সুবিধা পান? না, আমি রেশনের সুবিধা কোনো পাই না। পরবর্তী ধাপ, এখানে মোট 8টা ধাপে আমি 3টা ধাপ শিফট করলাম, 3টা ধাপে আমার 25% আছে। আপনার মূল বেতনের বিপরীতে বাড়ি ভাড়া ভাতা বর্তমানে 35 থেকে 65%, মোটামুটি ঠিক আছে, তবুও ধরা যায়। আপনি কি মনে করেন বিদ্যমান মাসিক চিকিৎসা ভাতা 1500 টাকা যথেষ্ট? না, যথেষ্ট না, এখানে 5,000 টাকায় হয় না, যেহেতু আমাদের একজন ডাক্তার দেখালে প্রফেসর প্রফেসর দেখালে একজন 1,000-1,200 টাকা কি নিয়ে যায়, আমাদের ফি নিয়ে যায়, হ্যাঁ, ভিজিট নিয়ে যায়।
এখানে 10,000 টাকা করা দরকার। আপনি কি মনে করেন বিদ্যমান শিক্ষা ভাতা 500 টাকা? এটাও না, কারণ হচ্ছে শিক্ষা উপকরণের দাম যে হারে বৃদ্ধি পাইছে এখানে এটা কিছুতেই সম্ভব না। তবুও এক সন্তানের জন্য আমি কি করব, 2500 টাকা বললাম। নববর্ষ ভাতাকে 20% যথেষ্ট মনে করেন না, আমি যথেষ্ট মনে করি না, আমি মনে করি এখানে মূল বেতনের 50% করতে হবে। আপনি কি টিফিন ভাতা পান? হ্যাঁ, টিফিন ভাতা পাই। তো এটাই হচ্ছে সবচেয়ে হাস্যকর। আমি টিফিন ভাতা পাই মাসে 200 টাকা, যেটা দিনে 6 টাকা 66 টাকা পড়ে, 66 পয়সা পড়ে, যেটাতে একটা সিঙ্গারা চা পাওয়া যায় না। তো প্রস্তাবিত এটার সাথে আমি মনে করি যে দৈনিক 200 টাকা আরে 6,000 টাকা দেওয়া উচিত। ব্যাংকগুলোতে এখন প্রতি কর্মদিবসে 700 টাকা করে দেওয়া হচ্ছে। তো আমরাও তো স্কুলে থাকি বা আমাদের প্রতিষ্ঠানে থাকি, তো আমাদেরকে অন্তত 200 টাকা দেওয়া আছে। আপনি কি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রেষণে ভাতা সমর্থন করেন কিনা? হ্যাঁ, করি। এটা কেন করেন? আপনি এখানে আসলে মূলত উৎসাহিত হবে। তো সেটা আমি লিখে দিচ্ছি। স্মল লেটার লিখি। আমার কি হবে? উৎসাহ বাড়বে এটা ব্যাপারে কর্মচারীদের মধ্যে। পরবর্তী ধাপে গেলাম। পরবর্তী সকল কর্মচারীদের সকল গ্রেডকে বেতনের রেশন সুবিধা থাকা উচিত। হ্যাঁ, উচিত। এটা রেশন সুবিধা কিরূপে হওয়া উচিত? উভয় নগদ এবং খাদ্যশস্য। এটা আপনার মতে রেশন সুবিধা মাসিক কত কেজি? 26 থেকে 50 কেজি হয়ে যাবে মাসে। এখানে বিপজ্জনক বা দুর্ঘটনার ঝুঁকিযুক্ত চাকরির ক্ষেত্রে বেতন স্কেল কিভাবে প্রতিফলিত হবে? এই যে এইভাবে প্রতিফলিত হবে। আমি লিখলাম, আপনার কি বর্তমান দপ্তর পদ ভিত্তিক হচ্ছে মোবাইল ভাতা পান, সুবিধা পান? না, পাই না। দপ্তর ভিত্তিক হলে এটা কত টাকা হওয়া উচিত? 1500, ন্যূনতম 1500 টাকা উচিত। পরবর্তী ধাপ এটা জীবনযাত্রার ব্যয় বাজারের মোতাবেক করার লক্ষ্যে মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক বেতন বৃদ্ধি আরম্ভ হওয়া উচিত কি? হ্যাঁ, অবশ্যই। মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক বেতন বৃদ্ধি কত বছর পর পর করা উচিত বলে মনে হয়? এটা প্রতি বছর করতে হবে। অর্থাৎ প্রতি বছর আমার ইনফ্লেশন তত আমাকে বেতন বৃদ্ধি করতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সাথে বেতন কিভাবে সমন্বয় রাখা যায়? এটা বেতন স্কেলের ভিতরে অন্তর্ভুক্ত স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধি করা। হ্যাঁ, এরপরে যে পরবর্তী ধাপে গেলাম, বিদ্যমান পেনশন সুবিধা সর্বশেষ 90% যথেষ্ট মনে করেন না, এটা আমি মনে করি না। এটাকে 100% করা উচিত। 100% 100% করা উচিত। এরপর পেনশন আনন্দের জন্য বর্তমান প্রদত্ত চিকিৎসা ভাতাকে যথেষ্ট মনে করেন না, এটা মনে করি না। 65 বছরের উপর যারা, তাদের জন্য ন্যূনতম 5,000 টাকা নিচে, আর 65 বছরের উপর যারা, তাদের জন্য 8,000 টাকা করা উচিত। তো যেহেতু সব কিছুর দাম বাড়তি, সব কিছুর উচ্চ মূল্য, ভোক্তা মূল্য সূচক অনুযায়ী জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে পেনশনভোগীদের কর্মকর্তা কর্মচারীদের পেনশন বৃদ্ধি করা প্রয়োজন আছে কি মনে করেন? হ্যাঁ, মনে করি এটা করা উচিত, এটা সমানুপাতিক করা উচিত। তারপরে যাচ্ছে পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীদের আনুতোষিক গ্র্যাচুইটির বর্তমান হার কি 75? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে 1900 সম্ভবত এটা 1985 সালের পর আর আনুতোষিক বাড়ে নাই। তখন 1 টাকা সমান 230 টাকা ছিল, আর এটা এখন 2025 সালে এসেছে 1 টাকা সমান 230 টাকা। তো এটাকে ন্যূনতম 1 টাকা সমান 500 টাকা করতে হবে। তো 100, তাহলে এটা এখানে 120%, হ্যাঁ, বৃদ্ধি করতে হবে। পরবর্তী ধাপ, সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা কোন ভিত্তিতে নির্ধারণ করা উচিত? একাধিক উত্তর হতে পারে। সততা, দক্ষতা, সেবার মান, সময়ানুবর্তিতা, এই যে এগুলা আপনি আপনার মতো দিতে পারেন। সরকারি কর্মচারীদের স্বল্প বেতন কি দুর্নীতির জন্য অন্যতম কারণ বলে আপনি মনে করেন? হ্যাঁ, কারণ পরিবারে যখন চাহিদা মেটাতে পারে না, নানা ধরনের চাপ থাকে, তখন বাধ্য হয়ে সেই দুর্নীতি করতে করে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে কি দুর্নীতি হ্রাস পাবে বলে মনে করেন? হ্যাঁ, পাবে, আশা করা যায়। তবে এটা মনিটরিং আরো বৃদ্ধি করতে হবে। দেশের সর্বস্তরে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য করণীয় পন্থা কি হতে পারে বলে মনে করেন? একাধিক উত্তর হতে পারে। সততা, স্বচ্ছ পদোন্নতি নীতি, প্রশিক্ষণ, তারপরে যায় বার্ষিক সম্পদ বিবরণী দাখিল, অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তি। এই জিনিসটা এটা হলে আপনার ওখানে দুর্নীতিও কমবে।
সরকারি কর্মচারীদের পদোন্নতির জন্য কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন? জ্যেষ্ঠতা, সততা, কর্মদক্ষতা, প্রশিক্ষণ, উদ্ভাবন, সৃজনশীলতা। আপনি সবটাই নেওয়া চাই। ঠিক আছে, এরপরে পরবর্তী ধাপ। এই মোটামুটি ছিল কয়টা প্রশ্ন? সব প্রশ্নের আমার 8টার মধ্যে 8টা ধাপের মধ্যে সম্পূর্ণ করেছি। এভাবে পরিবর্তন করার ইচ্ছা থাকলে যেখানে আবার গিয়ে পরিবর্তন করতে পারেন। আপনি একটু রিভিউ দেখে নিতে পারেন। এই যে রিভিউ দেখে নিতে পারেন। আমি রিভিউ দেখে নিলাম 56টা প্রশ্নের উত্তর। এই যে এর মধ্যে আপনি কি করতে পারেন, একটা পিডিএফ নিয়ে রাখতে পারেন। আপনি সাবমিট সব যদি ওকে থাকে, আপনি এটা একটা পিডিএফ নিয়ে রাখতে পারেন। আপনার কাছে থাকলো, আপনি যে একটা মতামত, একটা যে চিঠি পাঠালেন। আমরা শিক্ষকরা একবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেকগুলো একসাথে চিঠি প্রেরণ করেছিলাম। ওই চিঠিগুলো আসলে কোনো জবাবও পাই নাই, কোনো কিছু পাই না। অথচ আমাদের আশা করা যায় আমরা এটা পাবো। আমাদের এই যে মতামতটা, এটা অবশ্যই সরকারের কাছে যাবে। এরপরে যে আপনার যদি সবকিছু ঠিক থাকে, আপনি কি করবেন? চূড়ান্ত জমা দেবেন। চূড়ান্ত জমা দিলাম আমি জরিপের জন্য। এই যে জাতীয় বেতন স্কেল বিষয়ক অনলাইন জরিপ 2025। ধন্যবাদ, আপনার মতামত সফলভাবে জমা দেওয়া হয়েছে। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা যারা সরকারি চাকরি করেন, প্রায় 21 লাখ, হ্যাঁ, এমপিওভুক্ত শিক্ষক সহ, আপনারা অবশ্যই আপনাদের মতামত দিবেন। আর সাধারণ জনগণের মতামত দিতে পারবে। সেই ক্ষেত্রে আপনাদের মতামতটা যদি বেশি হয়, আপনাদের মতামতে একটা সারাংশ তারা নিবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।